কাতার বিমান 24 ঘন্টা ধরে ত্রুটি হয়ে পড়ে আছে। আমি জানি না দেশের সরকার প্রশাসন বা রাজনৈতিক দলগুলো জনগণকে কি মনে করে। জনগণ কি তাদের ন্যূনতম বুদ্ধি মেধাও নাই? বুদ্ধি মেধা নয়, তারা শিক্ষিত না হতে পারে, তারা তথাকথিত বিভিন্ন বিষয়ে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ না করতে পারে। এখন আমাদের কোরআন শরীফ বা তার আয়াতগুলো সে মুখস্থ করতে না পারে, তাহলে কি সে কি মুসলমান না? সে যদি কোনো কবিতা পড়তে না পারে, ইকবালের শিকোয়া যদি পড়তে না পারে, তাহলে কি সে মুসলমান না? তাহলে কি সে মানুষ না? তাহলে কি তার মধ্যে মেধা বুদ্ধি নাই? হ্যাঁ, আপনাদের এই তথাকথিত হয়তো বইয়ের শিক্ষা তার নাই, কিন্তু পৃথিবীতে তো বই আবিষ্কার হয়েছে অনেক পরে, মানব সভ্যতার সৃষ্টি হওয়ার অনেক পরে, মানুষ সভ্য হওয়ার অনেক পরে এই পুঁথিগত বিদ্যা শুরু হয়েছে। পুঁথিগত বিদ্যার তো মূল ধারণা হলো অন্যের দ্বারা প্রমাণিত হওয়া, অন্যে যা লিখে গেছে সেই লেখাটা পড়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করা, তার প্রতি প্রভান্বিত হওয়া। কাজে জনগণ তো এই পুঁথি পাঠ করার দরকার পড়ে না। পুঁথি পাঠ করে তো জনগণ অতীতে পুঁথি পাঠ শুনেছে, কিন্তু নিজেরা পড়ার চেষ্টা করা নাই। কারণ তারা মনে করে যেহেতু আল্লাহ আমাদের বলেছে ইকরা বিসমে রাব্বিকা, কোরআন শরীফের প্রথমেই, কিন্তু বাংলাদেশের জনগণকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা কখনোই করি নাই। এখানে আমরা একটা পক্ষ জনগণকে কোরআন পড়ে শুনাইছি। এমন ভাবে আমাদের বিদ্যা শিক্ষা এমন হয়েছে যে আমরা জনগণকে অঙ্ক শিখাতে চাই না, জনগণকে ব্যাকরণ শিখাতে চাই না, জনগণকে ইতিহাস পড়াতে চাই না, জনগণকে সমাজ কল্যাণ পড়াতে চাই না, রাষ্ট্রবিজ্ঞান পড়াতে চাই না, কিন্তু আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই। আমরা তাদের কল্যাণের জন্য আমরা নিয়োজিত, এই কথা তাদের বারবার শোনাতে চাই। আজকে আমি বলতে চাই যে কাতারের আমিরের ব্যক্তিগত বিমান, এবং সেটা বিশ্বের সেরা একটি অ্যাম্বুলেন্স বিমান। আপনারাই বলেছেন, আপনারা জানিয়েছেন যে বিশ্বের সেরা একটা অ্যাম্বুলেন্স বিমান। আসলে এটা অ্যাম্বুলেন্স না, এটা হলো মোবাইল হসপিটাল। এটাকে বলা হয় মোবাইল হসপিটাল, আকাশে হসপিটাল। আকাশে যে হাসপাতাল থাকে, অর্থাৎ মাটিতে থাকলে যত চিকিৎসা করা যা কিছু সুযোগ লাগতো, সার্জারি থেকে নিয়ে বলেন, এই ভেন্টিলেশন বলেন, এই আইসিইউর যা কিছু থাকার দরকার, ইনক্লুডিং আইসিইউতে অপারেশন থাকে না, কিন্তু ইনক্লুডিং অপারেশন সার্জারি সহ সবকিছু এটা আছে। এটা একটি পূর্ণাঙ্গ হসপিটাল। এটা এই হাসপাতাল, এই এয়ার অ্যাম্বুলেন্সটা নষ্ট থাকবে, ত্রুটি থাকবে, আর যেটা ব্যক্তিগত যার মালিক হলেন ব্যক্তিগতভাবে কাতারের আমির, সেটা কেমন যেন বিশ্বাসযোগ্য হয় না। বিশ্বাসযোগ্য কেন হয় না এটা বললে হয়তো আপনারা আবার আমাদের উপর চড়া হয়ে যাবেন যে তুমি কেমনে জানো ওই বিমান নষ্ট হয়েছে কি নষ্ট হয়েছে না। আমি বলছি এই ধরনের বিমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলাকে বলা হয় ছল ছাতুরি। ছল ছাতুরি শব্দটা তো আমার আবিষ্কার না, এটা তো বাংলার ভাষায় আসছে। ছল ছাতুরি মানে আপনি বিভিন্ন বাহানা করে আপনি সত্যকে গোপন করবেন, এটাকে বলা হয় ছল ছাতুরি। আচ্ছা, আমরা তো ছল ছাতুরি আশ্রয় নিতে চাই না। সত্যকে প্রকাশ করা আল্লাহর আমানত আমার কাছে, আমি সেই আমানত আল্লাহকে ফেরত দিতে চাই। বলেন যদি আমি ভুল বলে থাকি, কোরআন শরীফ থেকে বলেন যদি ভুল বলে থাকি, যে সত্য বলা আল্লাহর আমানত কিনা, তাহলে আমি মাথা পেতে মেনে নেব। কাজে আল্লাহকে আমি মানি, আল্লাহকে জানি, এবং পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকেই ভয় করি, এবং আল্লাহর প্রতি মাথা আমি অবনত করি। আল্লাহ আমার জন্ম দিয়েছেন, আল্লাহ আমার মৃত্যু দিবেন, আর পৃথিবীর অন্য কোনো শক্তি নাই, আর কারো ক্ষমতা নাই। যেহেতু আমার জন্ম হয়ে গেছে, আমার মৃত্যু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নিতে পারবে না। হয়তো অত্যাচার করতে পারবে, নিপীড়ন করতে পারবে, হয়তো আমাদেরকে যেভাবে গত 15 বছর আওয়ামী লীগ নিপীড়ন করেছে, গুম খুন নির্যাতন করেছে, যেভাবে দেশমাতা খালেদা জিয়াকে তিলে তিলে মেরেছে, জেল দিয়েছে, জেলে নির্যাতন করেছে, সঠিক চিকিৎসা করতে দেয় নাই, যেখানে 15 বছরে দেশমাতা খালেদা জিয়াকে তিলে 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 অতীত সরকার, আওয়ামী লীগ সরকার হত্যা করেছে,
তারই পরিসমাপ্তি হয়তো হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালী সরকারের হাতে। এই জন্য অন্তর্বর্তীকালী সরকার অনেকটা দ্বিধায় আছে, অনেকটা সমস্যা আছে যে মৃত্যুটাকে কিভাবে ওনারা ট্যাকেল করবেন, কিভাবে ওনারা জনগণের সামনে তুলে ধরবেন। তাই শেষ সপ্তাহে এসে তারা ওনার চিকিৎসার সকল ব্যবস্থা করতেছেন। ওনার প্রতি কোনো ত্রুটি যেন কেউ বলতে না পারে, তার সমস্ত প্রচেষ্টা উনি দেখাচ্ছেন। এটা ইতিবাচক। আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি যে মানুষ যখন দায়িত্বশীল হয় তখন তাকে এনকারেজ করতে হয়, তাকে উৎসাহিত করতে হয়। আমি মনে করি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উৎসাহিত হয়েছে, আমি উৎসাহিত করতে চাই। ওনার দায়িত্ব পালনে সচেতন হয়েছে, দায়িত্ব পালনে এগিয়ে আসছে। আমি আবারও বলছি যে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। কিন্তু দয়া করে এই বিমানের এই ত্রুটির নাটকটা দেখাবেন না। আমরা এখন অত্যন্ত আশাবাদী, জনাব তারেক রহমান স্ত্রী জুবাইদুর রহমান সাহেব বাংলাদেশে আসছেন, দেশমাতা খালেদা জিয়ার পাশে গেছেন। উনি এখন দেখবেন, দেখে সিদ্ধান্ত নিবেন, তারপরে বোর্ডের সঙ্গে কথা বলবেন। আমরা অধীর আগ্রহ অপেক্ষাচ্ছি একটি খবরের জন্য যে উনি আরোগ্য লাভ করেছেন, উনি আমাদের মাঝে ফিরে আসবেন। এটি আমাদের একমাত্র খবরের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আর অন্য কোনো খবরের জন্য অপেক্ষা করছি না। আমরা যে এর বিকল্প সম্ভাবনার কথা বলছি, এই খবর যদি না হয় তাহলে কি খবর হতে পারে সেটা নিয়ে হয়তো আলোচনা করছি। এটা দেখি আবার অনেক সরকারি দলের সরকারি লোকেরা তাদের গাত্র দেওয়া হয়ে যায়, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মানে আমরা দেশমাতা খালেদা জিয়াকে কিছু বললে সেটা তাদের গায়ে লাগে। ভাই আমরা তো সারা জাতি অধীর আগ্রহ অপেক্ষা করে আছে দেশমাতা খালেদা জিয়া আরোগ্য লাভ করে ইনি উনার বাড়িতে ফিরে আসবেন, বিএনপির হাল ধরবেন, নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করার ব্যবস্থা করবেন। তেনার বাণী বাংলাদেশে মানুষকে ভোট দিতে অনুপ্রাণিত করবে। আমরা তো সেই প্রত্যাশা করি, আমরা তো সেটাই চাই। কিন্তু এটা না হলে বিকল্প কি হয়ে যাবে, এটা না হলে বিপরীতে কি হতে পারে, সেইগুলো আলোচনা করলে আমাদেরকে সে আলোচনাগুলোকে ধরে ওই যে কি বয়াতির মতো কি কথা বলছে, একটা কথাকে ধরে ওনাকে লটকানোর চেষ্টা করতেছে। এই তো আমরা টিপিক্যাল পরশ্রীকাতর বাঙালি। এই তো আমরা অল্প শিক্ষায় আমরা বলেন আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি। আমরা বলেন অনেক জিনিস আছে যেটা জনগণের কাছে আমরা জানতে দেই না, জনগণের সামনে সত্য প্রকাশ করতে দেই না। জনগণকে মনে করি বোকা এবং এরা কোনো কিছুই বুঝে না, বুঝার ক্ষমতা নাই। আচ্ছা সারা বাংলাদেশে দেখেন আপনারা কি খবর দিচ্ছেন। একদিকে সারা বাংলাদেশের সরকার, একদিকে বড় দল, রাজনৈতিক দলগুলো কি বলছে, আর আমি একজন ক্ষুদ্র ব্যক্তি কি বলছি। আমার বক্তব্যগুলো পুরো সরকারের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমার বক্তব্যগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বড় বড় নেতাদের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে আমার চ্যালেঞ্জটা জনগণ গ্রহণ করছে। জনগণ আমার পক্ষে, জনগণ আমার কথা শুনতে চায়, আমার কথা জানতে, কারণ জনগণের মধ্যে আস্থা আছে, বিশ্বাস আছে আমি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করবই 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 ইনশাল্লাহ। কাজে আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই। আপনি কালকে বলছেন, পরশুদিন বলছেন রাত্রে মধ্যরাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন, রাত্রেই চলে আসতে কাতার এয়ারক্রাফট, আপনারা চলে যাবেন। তারপরে বললেন যে তারপরে বললেন জুবাইদুর রহমান আসতেছে সকালবেলা 9টার মধ্যে আসতেছেন, এবং আপনি 9টার মধ্যে উনি আসতেছেন না, এটা তো আপনার জানা উচিত। যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে, এটা তো রকেট সায়েন্স না, এটা তো বিমানের শিডিউলিং মধ্যে লেখা থাকে যে 8টার সময় স্টার্ট করছে 8টার সময় পৌঁছবে। এর হেরফের তো হয় না। এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না, এয়ার জ্যাম হয় না, যে একটা প্লেন নামতে পারতেছে না, একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য, তাহলেও বুঝতাম যে ঠিক আছে। আর এখন আবহাওয়া তো খারাপ না, তারপরে ঠিক আছে 10টা বাজুক 11টা বাজুক সেটা বড় কথা নয়। বড় কথা আপনারা সত্য কথাটা বলতে পারছেন না কেন। আপনি সত্য জিনিসটাকে মানে জানাতে চাচ্ছেন না কেন। দেখেন সত্যটা খুব অল্পতে প্রকাশ করা যায়, খুব অল্পতেই একটা 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতার স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা। ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানের
একটি ক্লিপ নিয়ে ক্যামেরাম্যানের একটি ছবি উঠায়ে একটা 30 সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশের মানুষের মিডিয়াকে দিয়ে দেন, তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজব এক মুহূর্তে দূর হয়ে যায়। দরকার শুধু আপনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে, সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পারে, যেটা আমরা বলেছিলাম ডক্টর ইউনূস সাহেবের পার্সোনাল ক্যামেরাম্যান আছে, সেটা সবখানে যায়, যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড। উনি যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন, তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন, পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না? একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না? একটা 15 সেকেন্ডের একটা ভিডিও কেন আমরা দেখতে পারলাম না? সে 15 সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত, মানুষ স্বস্তিতে পাইতো, মানুষ টেনশনে থাকতো না, এই হাইপার টেনশন ঢুকতো না, এই সারা লোকগুলা গিয়া হাসপাতালে পড়ে থাকতো না, বসে থাকতো না। দেখেন তো কত হাজার হাজার লোক প্রতিদিন, সারা রাত, একটা রাতের বেলা খালি থাকে না, সারা রাত ওখানে লোকজন বসে আছে, শুয়ে আছে, বলেন, পাশে কাগজ পুরাইয়া আগুন পোড়াচ্ছে শীত থেকে বাঁচার জন্য। তো এটা কেন হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে, তাদের মধ্যে একটা আবেগ আছে, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। সে আবেগ উৎকণ্ঠা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না? এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না? এটা কি ওনার পরিবারের যারা শীর্ষে আছে তাদের দায়িত্ব না? তাহলে এই কাজটা যদি আপনার করেন, আর তো কিছু বলার দরকার নাই, কারো কথাই তো বলার নাই। আপনি প্রতি 6 ঘন্টা পর পর একটা 15 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন। দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং মানুষ কত দোয়া করবে। দেখেন মানুষ তখন কনফিউজড হয়ে যাচ্ছে, কিসের জন্য দোয়া করব? আমাদের দোয়া যদি কবুল না হয়, মানুষ তো দোয়ারও একটা নিশ্চয়তা চায়, যে দোয়া করলাম অথচ কোনো কাজে লাগলো না, তাইলে এখন মানুষ তো আদারওয়াইজ আপনি বাঁচার জন্য দোয়া করেন নাই, হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন। এটাও তো হতে পারে, মানুষের মধ্যে কল্পনা আসতে পারে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি বিকল্প চিন্তার কথা বলছি। চিন্তা কোনো সময় এক হয় না, চিন্তার বিকল্প চিন্তা থাকে। মানুষ সবাই একমুখী দেখে না, সবাই একমুখী চলে না, সবার সামনে মানে সামনে না, কারো পিছন কারো সামনে। কাজে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তঃস্থল থেকে। কাজে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন, এই বিমান ত্রুটি দেখা দিয়েছে, উনি আসলে আজকে চলে যাবেন, কালকে বন্ধু বলেছেন যে জুবাইদুর রহমান আসবেন, 1 ঘন্টা বাসায় রেস্ট করবেন, তারপরে উনি আসবেন, উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন। বলেন, সাধারণ ছেলেরা আমাদের কথা বলে, যারা আমাদের আশেপাশে বসে আছে, সাধারণ ছেলেরা বলে, স্যার এটা কি করলো, স্যার এই টেলিভিশন এটা কি বললো? আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে। এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন যদি এরকম ভুল বিভ্রান্তিকর তথ্য দেন? আর অন্যরা যদি কোনো সম্ভাবনার কথা বলে, বিকল্পের কথা বলে, তখন আপনারা তার উপরে হামলা করে উঠেন, তাদের উপরে অ্যাকশন নেওয়ার হুমকি দেন। আজকে বেচারা পান্না কথা বলতে সাহস পাচ্ছে না, আজকে বেচারা পুনিয়া আপনাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। কেন? এটা তো রুটি রোজগারের প্রশ্ন। এইখানটা যদি বন্ধ করে দেন, তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার তো রুটি রোজগারের ব্যাপার না, আমার আমানত, আল্লাহ যে আমানত আমার কাছে রেখেছে, সে আমানতটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ জনগণের সামনে সত্য প্রকাশ করা। আমি তো সেই আমানতটাকে আল্লাহর কাছে আমি ফিরিয়ে দিচ্ছি। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, তোমার কাছে যে আমানতগুলো রাখা হয়েছে তার মধ্যে একটি আমানত হলো সত্য কথা বলবা, জনগণকে সত্য জিনিস জানাবা। আমার বক্তব্য যদি ভুল থাকে আমাকে বলেন, আমি শুধরে নিব। কোরআন শরীফে যদি কোথাও না থাকে আমাকে বলেন, আর যদি আমাকে বলেন খুঁজে বের করে দিতে। আমি জানি, কিন্তু আরবি যেহেতু আমি কোনোদিন প্রাধিকার দিইনি, আরবি আমার পক্ষে পড়া মুখস্থ করা সম্ভব হয় নাই, ফলে আমি পড়ে দেখতে বলতে পারবো, কিন্তু মুখস্থ বলতে পারবো, অনর্গল বলতে পারবো না। কারণ যেহেতু আল্লাহ আমাকে কোরআনে হাফেজ হওয়ার মতো তৌফিক দান করেন নাই, আল্লাহ আমাকে কোরআনে হাফিজ হওয়ার মতো আল্লাহ আমাকে সেই সেই সুযোগ আমাকে দেন নাই। এটা হয়তো আল্লাহর ইচ্ছা, কেন দেন নাই আমি জানি না, কিন্তু আমার কোরআনে হাফিজ হওয়ার যোগ্যতা আমার নাই। কাজে আমি কোরআন শরীফের থেকে যখন যেটা খুশি আমি বলে ফেলতে পারবো না, আমি কোট করতে পারবো না। তবে আল্লাহর রহমতে আল্লাহ এইটুকু
হিকমত আমাকে দিয়েছে, এইটুকু শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছে যে কোরআন শরীফের কোথায় কি লেখা আছে না লেখা আছে এটা আমি 10-15-20 মিনিটের মধ্যে খুঁজে, কোরআন শরীফতে খুঁজে আমি বের করে দিতে পারবো। তবে সেটা আরবি কোরআন শরীফতে নয়, সেটা আমাকে বের করতে হবে বাংলা কোরআন শরীফ থেকে। তারপরে আরবি কোরআন শরীফের সঙ্গে আমি কম্পেয়ার করে দেখবো যে এখন দেখি আরবিতে কি লেখা আছে। এখন জানেন এখন বাংলা হরফেও আরবি লেখা হয়, কাজে বাংলা হরফেও কোরআন শরীফ পড়া যায়, কিন্তু অর্থ বোঝা যায় না। কিন্তু বাংলা অর্থটা মিলায় পড়লে তখন আর কোনো সমস্যা হয় না। কাজেই আমি মনে করি যে এই দেশমাতা খালেদা জিয়ার এই গুজবের সকল জবনিপাত হয়ে যাবে, সকল গুজব সম্ভাবনা সবকিছু দূর হয়ে যাবে যদি ওনারা দেশমাতা খালেদা জিয়ার একটা 15 সেকেন্ডের ক্লিপ, 15 সেকেন্ডের একটা ভিডিও জাতির সামনে প্রকাশ করেন। এবং সেটা যদি প্রতি 12 ঘন্টা করেন, 6 ঘন্টা করতে না চান 12 ঘন্টা পর পর করেন, মানুষ টেনশন মুক্ত হবে। সন্ধ্যা 6টার সময় দিয়ে দেন, মানুষ রাত্রে নিশ্চিন্তে ঘুমাবে, আবার সকাল 6টার সময় ঘুমিয়ে তুইটে প্রথম শুনবে আপনারা কি বলেছেন। আপনার লাস্ট ক্লিপ আবার ভোর 6টার সময় তুলে আবার আপনি দিয়ে দেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই সকল গুজব, সকল কিছু সম্ভাবনা, এই যে আমরা এই সমস্ত কথা বলি, আমরা এই কথা বলার সুযোগ পাবো না, আমাদের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে, আমাদের বক্তব্য আপনা আপনি অসার হয়ে যাবে, আমাদের কথাগুলো মানুষ তখন আসারের গল্প মনে করবে, আমাদের কোনো গুরুত্ব থাকবে না, আমাদের কথা কেউ শুনবে না আমাদের কথা, যদি আপনি সেই ভিডিও ক্লিপ গুলো 12 ঘন্টা পর পর প্রচার করেন। আর 6 ঘন্টা পর পর করতে পারলে তো আরো ভালো। তারপরে আমি বলবো আপাতত 12 ঘন্টা পর পর করেন। যেহেতু আপনি বিমান দিলে করতে পেরেছেন, যেহেতু আপনি ওনাকে হাসপাতালে চিকিৎসা, লন্ডনের চিকিৎসার জন্য 48 ঘন্টা দেরি করাতে পেরেছেন, তার মানে উনি সুস্থ আছেন, তার মানে ওনার ঝুঁকি নাই। তাহলে সেই ছবিটা এই কথাটা এইটুকুই ভিডিও করে দেখায় দেন না কেন? তাতে সমস্যাটা কোথায়? আপনারা তো ইতিমধ্যে 48 ঘন্টা পিছিয়ে দিয়েছেন, শুক্রবার গেল, শনিবার গেল, 72 ঘন্টা পিছিয়ে দিয়েছেন, আপনারা এখন বলছেন রবিবার দিন যাবে। তার মানে এখন পর্যন্ত শিডিউল তৈরি হয় নাই কখন যাবে, এখন পর্যন্ত কাতারে বিমান কখন এসে পৌঁছবে, আরো কত ঘন্টা লাগবে রিপেয়ার হইতে, এটাও তো আমরা জানি না। আর আদৌ সেই বিমান আসবে কিনা তাও তো আমরা বুঝতে পারতেছি না। এতগুলা সম্ভাবনা আমাদেরকে দিয়ে কেন বলাচ্ছেন? এতগুলা সম্ভাবনা আমাদের দ্বারা কেন আপনারা চ্যালেঞ্জ তৈরি করাচ্ছেন? আমরা তো আপনার বিপক্ষ শক্তি নই, আমার তো কোনো বিপক্ষ কোনো স্বার্থ নাই, আমি এতে তো কোনো ব্যক্তিগত লাভবান হচ্ছি না, আমি তো টেলিভিশন কমার্শিয়াল প্রোগ্রাম করি না, আমি পুনিয়ার সঙ্গে পান্নার সঙ্গে কথা বলি, আমি তো ভাড়া নিয়ে কথা বলি না, তাদের কাছ থেকে কোনো কথার টাকা নিয়ে তো কথা বলি না, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে তারা আমাকে সত্য প্রকাশ করার একটা সুযোগ দিয়েছে। বেচারারা বিপদে পড়ে, আমি যা বলি দয়া করে ওদের উপরে চাপাবেন না, তার সকল দায় দায়িত্ব আমার। আমি যত কথা বলি, যেই কথা বলি, সে কথা আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আমি সত্য প্রকাশ করি, সত্য বলি। আপনাদের ভালো না লাগলে তার জন্য দায়ী করবেন আমাকে, আপনাদের কোনো অভিযোগ থাকলে দায়ী করবেন আমরা। এই বেচারারা পেটের ধান্দায় তারা সংসার নিয়ে বেঁচে থাকার জন্য একটা টিভি শো, টক শো করে, একটা ফেসবুকিং করে, কমার্শিয়াল ফেসবুকিং তারা করে, তারা তো আমাদের মতো অ্যামেচার ফেসবুকিং করে না। সেখানে আপনি হাত দিবেন, তাদের পেটে হাত দিবেন, আর আপনারা বড় বড় পদে থাকবেন, বড় বড় আসনে থাকবেন, এবং আপনারা অসত্যকে ধরন করে আপনারা আপনাদের রুটি রোজগার চালাবেন, আর আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য হবে? আমি আজকে আপনাদের কাছে বলবো, পুনিয়াদেরকে মুক্ত করে দেন, পান্নাদেরকে মুক্ত করে দেন, তাদেরকে কথা বলতে দেন, তাদের উপরে ভয় ভীতিটা দূর করেন। তাদেরকে আপনারা এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আমি ঠিক আছে, আমাকে বন্ধ করবেন, এখানে বন্ধ করলেন, আরেকখানে কথা বলতে পারবো, আরেকখানে কথা বলতে না বলে আরেকখানে কথা বলবো, কত জায়গায় বন্ধ করবেন? আমাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, আমাকে আপনারা হত্যা করতে পারবেন, এছাড়া তো আর কিছু করতে পারবেন না, এছাড়া তো আপনাদের আর কোনো বিকল্প আপনাদের কাছে নাই। কাজেই আমি অত্যন্ত করজোরে বিনীতভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্লিজ দয়া করে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি 15 সেকেন্ডের হাসপাতালে উনি শুয়ে আছেন, ওইটা একটা ভিডিও করে ক্লিপটা প্রচার করেন। তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে, শান্তি হবে, স্বস্তি হবে।
এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আরো কিছু বিষয় আমাদের সামনে এখন চলে আসছে, যেগুলো নিয়ে আমি মনে করি আমাদের কথা বলা দরকার। যেমন আজকে দেখলাম একটা ফায়ার ফাইটিং প্র্যাকটিসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন উনি নাকি আইন করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য। আমি প্রথম শুনলাম যে আইন করে জনগণকে সেবা দেওয়া হয়, জনগণকে সেবা দিতে আইন লাগে। আমরা একদিন জানতাম আইন সমাজকে শৃঙ্খলিত করার জন্য, সমাজকে বিশৃঙ্খলা দূর করার জন্য, সমাজের অপরাধীদেরকে শায়েস্তা করার জন্য, বা সরকার যে সমস্ত কাজ করা উচিত না সেইগুলোকে অনুচিত ঘোষণা করার জন্য আইন করা হয়, এবং আইন অমান্য করলে শাস্তির বিধান আছে। কিন্তু এখন দেখলাম আইন নাকি সেবা। তার মানে আইন অমান্য করলে সেটা সেবা হবে, তাই না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়? হয়তো আপনি অসন্তুষ্ট হবেন, আপনি আমাদের লেফটেন্যান্ট জেনারেল, বলেন না। আনফর্চুনেটলি যেহেতু আমি আপনার চেয়ে 4 বছরের সিনিয়র ছিলাম, হয়তো আমি লেফটেন্যান্ট জেনারেল হতে পারি নাই, কিন্তু লেফটেন্যান্ট তো ছিলাম, বাকিটা পার করতে পারি নাই। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, জেনারেল সাহেব এমন ভাবে কথা বলেন না। আইন কখনো সেবা হয় না, আইন হলো নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ কখনো সেবা হয় না। আইন হলো সীমারেখা, যে সীমারেখা অতিক্রম করলে কারো না কারো শাস্তি হবে, সবারই শাস্তি হবে। যে আইনের সীমারেখা অতিক্রম করবে, আইন মানে সীমারেখা, এই সীমারেখা যে অতিক্রম করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। এটার নামে আইনের শাসন। আইনের শাসন মানে এই না যে যার খুশি যা খুশি তা করবে। এটা বুঝতে হবে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আপনাকে একটা চৌবাচ্চা, একটা স্কোয়ার বানাতে হবে, যে স্কোয়ারের বাইরে আপনারা কেউ যেতে পারবেন না। এই রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে এই স্কোয়ার, এই বর্গের মধ্যে আপনারা থাকবেন। এইটার নাম হলো আইন। এর বর্গের বাইরে যারা যাবে তারাই বেআইনি কাজ করবে, তাদেরকে সেবা দেওয়া যাবে না, তাদেরকে শাস্তি দিতে হবে। কাজে আপনি নতুন করে আইনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন না, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন না। এটা খুবই মানে এই যে জিনিসগুলো আমাদের বলতে গেলে আমরা আমাদের বুঝবেন। তৃতীয়ত একটা বিষয় বলতে চাই, গতকালকে বিকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মেইন সার্ভার বন্ধ, নষ্ট হয়ে গেছে। এটা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না বাংলাদেশের ব্যাংকের সার্ভার 1 সেকেন্ডের জন্য অফ যাবে আজকের এই আধুনিক যুগে, যেখানে 30 সেকেন্ডে 30 ভাগের 1 ভাগ দেওয়া থাকে বিদ্যুতের ক্লিপ। যে 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগ সময়ের জন্য বিদ্যুৎ ডিসকানেক্টেড হবে না, অল্টারনেটিভ বিদ্যুৎ চলে আসবে। এটা আজকের আধুনিক পদ্ধতি, আজকে আমাদের দেশে আধুনিক পদ্ধতি, কিন্তু এটা চলে আসছে গত 20 বছর ধরে। এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, এটাকে বলা হয় ইএমএস, এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি দিবে। আপনি কোনো অবস্থাতে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি ফাংশন যেখানে করছেন, আপনি যেখানে সারা দেশের মুদ্রা আপনার কাছে আছে, যেখানে লেনদেন সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে, যার দিন নাই রাত নাই, 24 ঘন্টা লেনদেন হচ্ছে, সেখানে আপনার সার্ভার বন্ধ হয়ে গেলে 15 মিনিট পরে জেনারেটর চালাবেন, সেই জেনারেটর দিয়ে আবার সার্ভার চালু করবেন। ধিক ধিক ডক্টর মনসুর আপনাকে, আপনার মতো একটা শিক্ষিত লোক, আপনার মতো একটা জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ, আপনি এটা দেখতে পেলেন না? ডক্টর মনসুর, আপনি আমার প্রতি অসন্তুষ্ট পারেন, কিন্তু আপনার মতো গভর্নর সাহেবের কাছে এটা আমরা কামনা করি না, যে আপনি 15 মিনিটের একটা গ্যাপ দিবেন আপনার সার্ভারের জন্য। এটা পৃথিবীর কোন স্ট্যান্ডার্ড সার্ভের জন্য এটা গ্রহণযোগ্য নয়। আজকে যে কোনো ইলেকট্রিক কানেকশনের জন্য আপনাকে ওই যে 1 মিলি সেকেন্ড বলা হয়, অর্থাৎ 30 সেকেন্ডের 1 ভাগ বলা হয়, সেই রকম প্রভিশন রাখা হয়েছে। আমরা যখন আজকাল এই সোলার পাওয়ার ইকুইপমেন্ট করি, তখন আমাদেরকে গ্যারান্টি দেওয়া হয় 25 বছর, 20 বছর, 15 বছর, এটা কোনো স্টপ করবে না, এটা নন স্টপ থাকবে। সেই প্রভিশন তারা করে সার্টিফাই করে দেয়। আর আপনি আপনার ব্যাংকের সার্ভার 12 ঘন্টা ধরে, 16 ঘন্টা ধরে বন্ধ, আর তাও কবে? বৃহস্পতিবার দিন। কখন? তাও 4টার পরে। ডাল মে কুছ কালা হ্যায় স্যার, ডাল মে কুছ কালা হ্যায়। আপনি নতুন সার্ভার কিনবেন, এটা পরিষ্কার করে বললে হয়, তো গলা কাটতেছেন কেন? আপনি হয়তো $1 মিলিয়ন ডিল করবেন,
আপনি হয়তো তাতে লাভবান হবেন না, কিন্তু আপনার বন্ধু লাভবান হবে যারা এটা বিক্রি করবে। আপনার অতীতে ওয়ার্ল্ড ব্যাংকের বন্ধুরা, IMF এর বন্ধুরা লাভবান হবে। আপনি অনেস্ট, আপনি লাভবান হবেন না। কিন্তু আপনার অ্যাকশনটা তো করাপ্ট অ্যাক্ট। আপনার অ্যাকশনটা তো, আপনার ক্রিয়াটা তো, কর্মটা তো একটা দুর্নীতিপরায়ণ কর্ম হয়ে গেল। আপনি বাংলাদেশ ব্যাংকে গভর্নর হয়ে আপনার সার্ভার 12 ঘন্টার উপরে এখন হয়ে গেছে যে নষ্ট। 12 ঘন্টা কই, কালকে রাত্রি গেছে 4টা থেকে আজ সকাল রাত 4টা পর্যন্ত গেছে 12 ঘন্টা, বিকাল 4টা চলে গেছে, অর্থাৎ 24 ঘন্টা বেশি সময় হয়ে গেছে। আমি আমার থেকে বলছি না, টেলিভিশন থেকে বলছি। টেলিভিশন থেকে দেখতে পাচ্ছি যে এখনো আপনার সার্ভার চালু হয় না, তো তাড়াতাড়ি সার্ভার চালু হয়ে যাবে। ডক্টর মনসুর, you have proved you have no technical knowledge. যদি থাকতো তাহলে আপনি এত করে সাসপেন্ড করতেন সার্ভারে যারা দায়িত্বে আছে তাদেরকে, আপনি সাসপেন্ড করতেন যারা ওই সার্ভার কিনেছে তাদের সঙ্গে। That would have been appropriate action for you. আপনাকে সেটা করা উচিত ছিল। সার্ভার ঠিক হয়ে যাবে পরে, অসুবিধা নেই, কারণ নতুন সার্ভার কিনে আনবেন, যারা সাপ্লাই করবে তারা রেডি আছে, তারা ইমিডিয়েটলি আইসা বলবে টেম্পোরারি আমরা এটাকে 15 দিন এক মাস ঠিক করে দিলাম, বাট আপনাকে এই সার্ভারটা কাজ করবে না, এই জেনারেটর কাজ করবে না, আপনি এটাকে বদলে হলেন। ইতিমধ্যে জেনারেটরের বিকল্প আমরা BSS বানিয়েছি। BSS দিতে পারবো যদি আপনি ঠিক মতো টাকা দেন, যে ওই BSS অর্থাৎ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, যেটাকে আমরা বলি BESS, এটা আবিষ্কার হয়েছে। একটা BSS কিনলে 15 বছর আপনাকে নন স্টপ বিদ্যুৎ দিবে। এটাকে চার্জ করতে হবে, আপনি অন্য সময় চার্জ করে দেবেন। ইটস নট লাইক এ নর্মাল UPS, ইট ইজ সামথিং স্পেশাল UPS। এটা কাজ করে লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা। লিথিয়াম আয়ন ব্যাটারির লাইফ হলো 10 থেকে 15 বছর, অনেকগুলো আসে 20 বছরও যায় যদি আপনি রিসাইকেল কম করেন, রিচার্জ কম করেন। আপনার চার্জটা যদি সাইকেলটা কম হয়, আর সাইকেল বেশি হলে বয়সটা কমে আসে। কাজে আপনি এখানে আপনার যে জায়গা আছে, আপনার যে ছাদে আছে, আমরা সেই ছাদে আপনাকে সোলার করে দিতে পারি, আপনার BSS দিয়ে দিতে পারি, অথবা বিটিভির কারেন্ট থেকেও আমরা আপনার সোলারটা চার্জ করে আপনাকে BSS দিতে পারি। যে BSS কখনোই আপনার সার্ভার কেন, আপনার বাংলাদেশ ব্যাংকেও 1 সেকেন্ডের জন্য অন্ধকারে ফেলবে না। এটা কোনো অবস্থাতে আপনার সার্ভার এখানে 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগ সময়ের জন্য আপনার বিদ্যুৎ কখনোই অফ হবে না। ওই BSS থাকলে যদি লোডশেডিংও হয়, যদি লাইনে পাওয়ার নাও থাকে, সেও আপনাকে 4 ঘন্টা 6 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে, ডিপেন্ড অন আপনি কত ঘন্টার জন্য কিনতে চান। বা এমন কি আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একটা ডিজাস্টার হয়ে গেছে, 12 ঘন্টা 24 ঘন্টা গ্রিড লাইনে বিদ্যুৎ থাকবে না, তাহলে আপনি ইচ্ছা করলে সেই 12 ঘন্টা 24 ঘন্টা জন্য নিতে পারেন, হয়তো দাম বেশি দিতে হবে, মূল্য বেশি হবে। আর যদি সরাসরি আমাদের কাছ থেকে কিনেন, তাহলে আপনাকে আমরা অনেক কম মূল্যে দিতে পারবো। আর যদি সকল টেন্ডারের মাধ্যমে কিনেন, আমি বলছি সকল টেন্ডারের মাধ্যমে কিনেন, তা আপনাকে 3 গুণ টাকা দিতে হবে, আর অর্ধেক স্ট্যান্ডার্ডের মাল পাবেন। স্ট্যান্ডার্ডের মাল হবে অর্ধেক, আর টাকা গুনতে হবে 3 গুণ। মানে এখানে অনেক মধ্যস্বত্বভোগী হয়ে যায়। আপনার যদি সাহস থাকে, ডাইরেক্টলি কথা বলেন আমার সঙ্গে, আমি আপনার সলিউশন 24 ঘন্টার মধ্যে করে দিব। এবং আমি আপনাকে, যদি আপনি টাকা দেন, তাহলে আমি 24 ঘন্টার মধ্যে থেকে আপনাকে একটা 5 মেগাওয়াটের একটা সোলার, সরি, একটা নর্মাল BSS আপনাকে আমি পৌঁছে দিব। দিস চ্যালেঞ্জ। আপনার কাজ জানতে হবে তার আগে, আপনার কাজ বুঝতে হবে তার আগে। যদি না বুঝেন, টাকা গণা, টাকা কন্ট্রোল করা এক জিনিস না, আপনাকে টোটাল ম্যানেজমেন্ট দেখার কথা। You are also responsible for the administration of the Bangladesh Bank. It is not only managing currency. It is not only controlling your this what is called mudraman. It is value of the currency না। আপনাকে আরো অনেক ডিউটি আছে, আপনার ম্যানেজমেন্ট আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনার
ইকুইপমেন্ট, ফ্যাক্টরি, আপনি বিল্ডিং স্ট্রাকচার সব ঠিক মতো কাজ করে কিনা, মেনটেন্যান্স হচ্ছে কিনা, তার লাইফ ডিটোরেট করতেছে না বাড়তেছে, এইগুলো দেখো আপনার দায়িত্ব ডক্টর মনসুর সাহেব। প্লিজ, আমি আপনাকে সরাসরি বললাম, আমি জানি না এই ভিডিওটা আপনি দেখবেন কিনা, তবে অনুরোধ করবো আপনি দেখবেন, দেখে ইচ্ছা মতো আমার গালি দিয়েন যদি আমি ভুল বলে থাকি আপনাকে। আর না হলে আপনি একটা অ্যাকশন নেন, একটা রেমিডি নেন। মঞ্চে বক্তৃতা দেওয়া এক জিনিস, মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া এক জিনিস, আর বাস্তবায়িত করা, নিজে সেই কাজটা করা আরেক জিনিস। আপনি কিন্তু কারেন্সিতে খুব ভালো করছেন, অর্থনীতিতে খুব ভালো করতেছেন, আমি ধন্যবাদ জানাইছি আপনাকে কদিন আগে।